ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে আমরা যখন ক্লাসিফাই করি তখন আমরা ফ্রি লিভিং বলি, কিছু অ্যাসিড ফাস্ট, কিছু গ্রাম পজিটিভ কক্কাই, গ্রাম নেগেটিভ কক্কাই, গ্রাম পজিটিভ ব্যাসিলাই, গ্রাম কি আরেকটা হচ্ছে অ্যাসিড ফার্স্ট। আলাদা ওয়ার্ডলেস ব্যাকটেরিয়া, কিছু আছে অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়ার মধ্যে এক্সাম্পল যদি আমাকে বলা হয় তাহলে আমি বলবো রিকেটশিয়া, ক্লামাইডিয়া এবং ভাইরাস। অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া অথবা অর্গানিজম বলতে আমরা এটাই বুঝি, দোজ অর্গানিজম হুইচ ক্যান নট রিপ্লিকেট ইটসেলফ বাই হেল্পিং দ্য লিভিং এজেন্ট। তারা কোনো লিভিং এজেন্টের উপরে সাহায্য ছাড়া রিপ্লিকেশন করতে পারে না, কারণ তাদের সাফিসিয়েন্ট এনার্জি এবং প্রোটিন এগুলির একটু ডেফিসিয়েন্সি আছে, যে কারণে তারা কখনোই হোস্টের হেল্প না নিয়ে রিপ্লিকেট করতে পারে না, সেই জন্য তাদেরকে অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার অর্গানিজম বলা হচ্ছে। এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়, হোয়াই দে আর অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার। তাহলে অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার অর্গানিজম আর দোজ অর্গানিজম হুইচ ক্যান নট রিপ্লিকেট বাই দেমসেলফ উইথ দ্য হেল্প for their replication. Example হচ্ছে রিকেটশিয়া, ক্লামাইডিয়া অ্যান্ড ভাইরাস। তাহলে রিকেটশিয়ার মরফোলজির মধ্যে দেখো, their obligatory intracellular organism transmitted to human by arthropod. রিকেটশিয়ার প্লিওমরফিক কক্কোব্যাসিলাই, কক্কোব্যাসিলাই বলতে আমরা বলছি রড থাকতে পারে অথবা কক্কাই। They do not stain with gram stain but readily visible under the microscope when stained with জিমসা। জিমসা একটা স্টেইন আছে যেটা দিয়ে আমরা ম্যালেরিয়া, প্যারাসাইট অনেক সময় ডিটেকশন করি, থিক ফিল্ম, থিন ফিল্ম। জিমসা দিয়ে আমরা যখন প্যারাসাইটোলজি পড়বো তখন আমরা দেখব, আর এটা জিমসা দিয়ে স্টেইন করা হয়। অত ইম্পর্টেন্ট না। রিকেশিয়া গ্রো ইন সেল লাইন কালচার, যেহেতু অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার অর্গানিজম, সো দে ক্যান নট গ্রো ইন অর্ডিনারি মিডিয়া। আমাদের যে সমস্ত মিডিয়া আছে তারা গ্রো করতে পারে না। যারা অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার অর্গানিজম, তোমরা সবসময় মনে রাখবে তারা সেল লাইন কালচারের উপরে গ্রো করতে হয়। গ্রাম নেগেটিভ সেল ওয়াল স্ট্রাকচারটা অনেকটা গ্রাম নেগেটিভ সেল ওয়ালের মতো। হ্যাঁ, তাহলে এই যে পয়েন্টগুলি আমরা বললাম এগুলি হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমসিকিউ, সেজন্য এটা একটু পড়তে হবে। আচ্ছা, শুনতে পাচ্ছ সবাই? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আমরা এটা আবার বলেছি, রিকেশিয়া are obligatory intercellular organism because they are unable to produce sufficient energy and protein to replicate extracellularly. হ্যাঁ, যে যেভাবে বলো সেভাবে বলবো। তাহলে প্রপার্টিগুলি মনে রাখবে ফর এমসিকিউ। নাও দ্য ক্লাসিফিকেশন অফ রিকেশিয়া, যারা খুব ভালো পারে পরীক্ষায় তাদেরকে জিজ্ঞাসা করা হয়। ক্লাসিফিকেশনকে আমরা তিনটা গ্রুপে ভাগ করেছি, এটা এটুকুই আমরা পড়বো, এর চেয়ে বেশি পড়বো না। ক্লাসিফিকেশনকে আমরা তিনটা গ্রুপে ভাগ করেছি, একটা স্পটেড ফিভার, আরেকটা হচ্ছে টাইফাস গ্রুপ, আরেকটা হচ্ছে কিউ ফিভার। রিকেশিয়া অ্যাকচুয়ালি যে ডিজিজ করে সেটা হচ্ছে, একটু আমি দেখাই তোমাদেরকে। রিকেটশিয়া ওইটা ক্লাসিফিকেশনটা একটু পরে আসতেছি। তাহলে এটা ট্রান্সমিটেড বাই আর্থ্রোপড, যেটা আগেই বললাম। অল রিকেশিয়া এটা জুনোটিক ডিজিজ। হ্যাঁ, তা প্যাথোজেনেসিসটা একটু বলে নিই। দ্য টিপিক্যাল লিশন কজ বাই রিকেশিয়া ইজ আ ভাস্কুলাইটিস, পার্টিকুলারলি ইন দ্য এন্ডোথেলিয়াল লাইনিং অফ দ্য ব্লাড ভেসেল। তাহলে ড্যামেজ টু দ্য ভেসেল অফ দি স্কিন রেজাল্ট ইন দ্য র্যাশ, ইডিমা অ্যান্ড হেমোরেজ কজ বাই ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। তাহলে এটা হচ্ছে স্কিনে যে লিশন করে, যেটা হচ্ছে র্যাশ হতে পারে, ইডিমা হতে পারে, হেমোরেজিক র্যাশ অ্যাকচুয়ালি করে কিসের জন্য করে, কারণ এটা ড্যামেজ করে এন্ডোথেলিয়াল লাইনিং অফ দ্য ভেসেল ওয়াল। এই কথাটা শুধু মনে রাখলে হবে, এর চেয়ে আর বেশি কিছু মনে রাখার দরকার নেই। আর এটা আমরা বললাম যে রিকেটশিয়া যেহেতু আর্থ্রোপড বর্ন ডিজিজ, এটা রিকেটশিয়া হুইচ ইজ ট্রান্সমিটেড বাই অ্যারোসল অ্যান্ড ইনহেল ইনটু দ্য লাং। অল রিকেশিয়াল ডিজিজ আর জুনোটিক ডিজিজ, এটা এক্সেপ্ট এন্ডেমিক টাইফাস, এটা আমরা একটু পরে ক্লাসিফিকেশনে দেখাচ্ছি। হুইচ অকার অনলি ইন হিউম্যান বিকজ ইজ ট্রান্সমিটেড বাই দ্য হিউম্যান বডি লাস, উকুনে দিয়ে হচ্ছে, যেটা আমরা আবার একটু পরে আসবো। আমি তাহলে ক্লাসিফিকেশনে আমরা আসি।
ক্লাসিফিকেশনটি 3টা গ্রুপ, একটা হচ্ছে স্পটেড ফিভার, একটা হচ্ছে টাইফাস গ্রুপ, একটা হচ্ছে কিউ ফিভার। তাহলে স্পটেড ফিভারের মধ্যে আবার 3টা আছে, যেটা হচ্ছে রকি মাউন্টেন স্পটেড ফিভার, দুটো, একটা হচ্ছে রিকেশিয়াল পক্স। আমরা এইভাবে ভাগ করেছি, একটা হচ্ছে ডিজিজ, একটা হচ্ছে অর্গানিজম, আরেকটা হচ্ছে যেটা দিয়ে হচ্ছে সেজন্য এটা যেহেতু আর্থ্রোপোড বর্ন সেজন্য এটা আর্থ্রোপোড এখানে লেখা হয়েছে। তাহলে দেখো স্পটেড ফিভারের মধ্যে নাম্বার 1 হচ্ছে রকি মাউন্টেন স্পটেড ফিভার। যেই রিকেশিয়া দিয়ে হচ্ছে তার স্পিসিসের নাম হচ্ছে রিকেটশিয়া রিকেটশি, আর্থ্রোপোডটা হচ্ছে টিক্স। রিকেশিয়াল পক্স, এটা অর্গানিজম হচ্ছে রিকেশিয়াল আকারি, এটা হচ্ছে স্পিসিস, আর আর্থ্রোপোড দিয়ে হচ্ছে মাইট। টাইফাস গ্রুপ এপিডেমিক টাইফাস, অর্গানিজম হচ্ছে অথবা স্পিসিস রিকেশিয়াল পৌজুকি লাইস। এন্ডেমিক টাইফাস রিকেশিয়াল টাইফি, ফ্লি দিয়ে হচ্ছে স্কাব টাইফাস রিকেশিয়াল সুসু সুসু গামোসি, মাইট দিয়ে হচ্ছে এটা। আর লাস্ট ওয়ান হচ্ছে কিউ ফিভার কক্সিলা বারেন্টি, এটা আর্থ্রোপোড না, হ্যাঁ, এটা আসলে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত জানা যায়নি। তাহলে 3টা গ্রুপে আমরা ভাগ করেছি, একটা স্পটেড, একটা টাইফাস গ্রুপ, একটা কিউ ফিভার। এই জায়গায় আমি একটু বলি, আমার বারবার পড়ার পরেও যদি এটা মনে না থাকে আমি কিন্তু এটা অমিট করে যেতে হবে, কারণ আমি এটা পড়তে যেয়ে অনেক কিছু ভুলে যাব, তার চেয়ে বেসিক জিনিসগুলি আমি মনে রাখি। আর যারা যদি অনেক ভালো করতে চাও তাদের জন্য অবশ্যই এগুলি লাগবে। ঠিক আছে, আমার মনে থাকছে না, আমি এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই ক্লাসিফিকেশনটা নিয়ে। তাহলে আমরা 3টা গ্রুপে ভাগ করি, স্পটেড, টাইফাস এবং কিউ ফিভার। স্পটেড রকি মাউন্টেন স্পটেড ফিভার, রিকেশিয়া রিকেশি, রিকেশিয়াল পক্স, রিকেশিয়াল আকারি। টাইফাস গ্রুপ এপিডেমিক টাইফাস, রিকেশিয়াল পলজুকি, এন্ডেমিক রিফিসিয়া টাইফি, স্কার্ব ফিভার, রিকেশিয়া সুসু সুসু গামোসি, অ্যান্ড কিউ ফিভার কক্সিয়ালা বারেন্টি। যারা অনার্স পেতে চাও তাদের কিন্তু এগুলি অবশ্যই পড়তে হবে, কারণ অনার্স তো আর এমনি এমনি দিবে না, সব কিছু জিজ্ঞাসা করার পরে দিবে। আর যারা এটা পড়তে চাও না তারা পড়বে না, হ্যাঁ, তাতে কোনো প্রবলেম নেই। তাহলে রিকেশিয়া থেকে আমরা বেরিয়ে যাই, এখান এর বেশি আমরা পড়বো না এখান থেকে। আচ্ছা, ল্যাবরেটরি ডায়াগনোসিসে দেখো ডিটেকশন অফ অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, যেহেতু এটুকু কালচার করা যায় না, সেল লাইন কালচার, সুতরাং যেখানেই কালচার করা যাচ্ছে না সেখানে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এগুলি মনে রাখলে হবে। ডিটেকশন অফ অ্যান্টিজেন আর অ্যান্টিবডি আর ইমিউনোফ্লুরোসেন্স টেস্ট করে আমরা দেখতে পারি। আরেকটা টেস্ট করা হয়, এটাকে বলা হচ্ছে ওয়েল ফেলিক্স টেস্ট। নাম শুনেছো এটা তোমরা? ওয়েল ফেলিক্স টেস্ট জি ম্যাম। কোথায় শুনেছো? অ্যাগ্লুটিনেশন টেস্টের একটা এক্সাম্পল। তাহলে ওয়েল ফেলিক্স টেস্টটা দেখো, হুইচ ডিটেক্ট অ্যান্টি রিকেশিয়াল অ্যান্টিবডি ইন পেশেন্ট সিরাম বাই এগ্লুটিনেশন অফ দ্য প্রোটিয়াস। তাহলে প্রোটিয়াসের অ্যান্টিজেনের সাথে ক্রস রিয়াকশন করবে এবং রিকেশিয়াল পেশেন্টের অ্যান্টিবডি তৈরি করবে, সেটাকে বলা হচ্ছে ওয়েল ফেলিক্স টেস্ট, হুইচ ডিটেক্ট অ্যান্টি রিকেশিয়াল অ্যান্টিবডি ইন পেশেন্ট সিরাম। আমরা প্রোটিয়াসের সাথে যদি রিকেশিয়াল কোনো পেশেন্টের সিরাম অ্যাড করে থাকি তাহলে দেখা যাচ্ছে ওখানে একটা এগ্লুটিনেশন রিয়াকশন হবে। কেন হবে? কারণ রিকেশিয়াল অ্যান্টিজেনের সাথে প্রোটিয়াসের অ্যান্টিজেন ক্রস রিয়াকশন করছে, এটা একটা এগ্লুটিনেশন টাইপ অফ রিয়াকশন, এটাকে বলা হচ্ছে ওয়েল ফেলিক্স টেস্ট। যে অ্যান্টিজেনের সাথে ও ক্রস রিয়েক্ট করে সেগুলিকে আর ডিটেক্ট করা হয় এরকম OX2, এটা প্রোটিয়াসের অ্যান্টিজেন, OX2, OX19 অ্যান্ড OXK। তাহলে ওয়েল ফেলিক্স রিয়াকশনটা একটা গ্লুটিনেশন টেস্টের এক্সাম্পল। যদি বলা হয় এখানে কি দেখা হয়, এখানে দেখা হয় রিকেশিয়াল পেশেন্টের সিরামের মধ্যে অ্যান্টিবডি আছে কিনা সেটা দেখার জন্য কি আমরা ইউজ করছি, প্রোটিয়াসের অ্যান্টিজেনটা। এটা যেহেতু প্রোটিয়াসের অ্যান্টিজেনের সাথে ও ক্রস রিয়াকশন আছে, তাহলে এটা এখানে একটা এগ্লুটিনেশন হবে, যেটার নাম হচ্ছে ওয়েল ফেলিক্স টেস্ট। লিস্টেরই একটু আগে আমি পড়লাম অ্যাক্টিনোমাইসিস, এখন আসে ক্ল্যামাইডিয়া। ক্ল্যামাইডিয়া অ্যানাদার, তাহলে রিকেট শেষ, এখন হচ্ছে ক্ল্যামাইডিয়া। ক্ল্যামাইডিয়া আর অব্লিগেটরি ইন্টারসেলুলার অর্গানিজম দ্যাট ইজ দে ক্যান গ্রো উইদিন দ্য সেল, এগুলো আমরা বারবারই বলছি। স্পিসিস অফ ক্ল্যামাইডিয়া, এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, সবাইকে পড়তে হবে, এগুলো MCQতেও থাকে। ক্ল্যামাইডিয়া ট্রাইকোমেটিস, ক্ল্যামাইডিয়া নিমোনি অ্যান্ড ক্ল্যামাইডিয়া সিটাসে।
ক্লামাইডিয়া ট্রাকোমেটিস ট্রাকোমা হচ্ছে আইয়ের একটা ইনফেকশন। ক্লামাইডিয়া নিউমোনিয়া লাইক ইনফেকশন। ক্লামাইডিয়া সিটাসি এটা সাধারণত বার্ডে হয়ে থাকে। আমরা এই রিলেশনে আমি একটু বলি তোমাদেরকে, আচ্ছা মাইক্রোপ্লাজমা পড়ার পরে বলবো। তাহলে ক্লামাইডিয়া হচ্ছে অ্যানাদার অব্লিগেটরি ইন্টারসেলুলার অর্গানিজম। কেন সে ইন্টারসেলুলার সেটা আমরা বলছি। তাহলে দেখো ক্লামাইডিয়া ট্রাইকোমেটিস, ক্লামাইডিয়া নিউমোনিয়া অ্যান্ড ক্লামাইডিয়া সিটাসি। নাও দ্য ক্লামাইডিয়া ট্রাইকোমেটিস একটা একটা করে আসি। রুট হচ্ছে এটা ক্লামাইডিয়া ট্রাইকোমেটিস, সেক্সুয়াল রুট অথবা পেরিনেটাল ট্রান্সমিশন। ডিজিজ যে করবে সেটা হচ্ছে ইউরেথ্রাইটিস। ইউরেথ্রাইটিসকে দুটো গ্রুপে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে গণকক্কাল আর একটা হচ্ছে নন গণকক্কাল ইউরেথ্রাইটিস। হ্যাঁ, গণকক্কাল মানে হচ্ছে ইউরেথ্রাইট, এটা খুব ইম্পর্টেন্ট। গণকক্কাল মানে নাইসেরিয়া গনোরি দিয়ে হচ্ছে, আর নন গণকক্কাল একটা ক্লামাইডিয়া ট্রাইকোমেটিস আর একটা মাইক্রোপ্লাজমা, আমরা একটু পরেই পড়বো সেটা। আর কি ডিজিজ করে? নিউমোনিয়া, কনজেন্টিভাইটিস, লিম্ফোগ্যানেরোমা ভ্যানেরাম অ্যান্ড ট্রাকোমা। ট্রাকোমাটা হচ্ছে আই ইনফেকশন। তাহলে ক্লামাইডিয়া ট্রাইকোমেটিস এটা সেক্সুয়াল রুটে ট্রান্সমিশন হচ্ছে, পেরিনেটাল ট্রান্সমিশন হতে পারে। ডিজিজ হচ্ছে ইউরেথ্রাইটিস। ইউরেথ্রাইটিস জিজ্ঞাসা করবে কি ধরনের ইউরেথ্রাইটিস? নন গণকক্কাল ইউরেথ্রাইটিস। নিউমোনিয়া, কনজেন্টিভাইটিস, অ্যাকচুয়ালি এগুলি অপথেলমিয়া নিউনেটারাম, মানে বাচ্চাদের হওয়ার পরপরই যে কনজেন্টিভাইটিসটা হয়, বাচ্চা চোখ খুলতে পারে না, সমস্ত আইয়ের যত সব কিছু চোখে অ্যাকুমুলেশন হতে থাকে, বাচ্চার চোখ খুলতে পারে না, সেটাকে আমরা বলছি অপথেলমিয়া নিউনেটারাম। এটা হচ্ছে সাধারণত নাইসেরিয়া গনোরি এবং ক্লামাইডিয়া দিয়ে হয়। অপথেলিয়া নিউনেটারামের কজের মধ্যে একটা নাইসেরিয়া গনোরি আর একটা ক্লামাইডিয়া ট্রাইকোমেটিস। এই দুটোর মধ্যে যেটার ইনসিডেন্স সবচেয়ে বেশি সেটা হচ্ছে ক্লামাইডিয়া ট্রাইকোমেটিস। আর এটা হচ্ছে লিম্ফোগ্যানেলোমা ভ্যানেরাম, আর এটা হচ্ছে ট্রাকোমা। ট্রাকোমা কনজেন্টিভাইটিসের মতো আইতে একটা ইনফেকশন করে। তাহলে এটা ইম্পর্টেন্ট যে কোন রুটে ট্রান্সমিশন হচ্ছে, কি কি ডিজিজ করছে। ক্লামাইডিয়া নিউমোনি মানে রেসপিরেটরি রুট হবে। ডিজিজ হচ্ছে নিউমোনিয়া, এটাকে আমরা বলছি এটিপিক্যাল নিউমোনিয়া। নিউমোনিয়াতে কীরকম হবে? নিউমোনিয়াতে ফিভার থাকবে, কাফ থাকবে, সবই এগুলি থাকে। এটা হচ্ছে টিপিক্যাল নিউমোনিয়ার একটা সাইন সিমটম, যা যা থাকার দরকার তাই থাকে। এবং এই সাপোজ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি দিয়ে আমরা কি হচ্ছে নিউমোনিয়া হয়, তাই না? তাহলে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির এই নিউমোনিয়াটা আমরা ইজিলি কি করতে পারি? কালচারে গ্রো করাতে পারি। পারি নাকি? পারি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি? Yes, ma'am. আচ্ছা, কিন্তু এখানে ক্লামাইডিয়া নিউমোনি যেহেতু একটা অব্লিগেটরি ইন্টারসেলুলার অর্গানিজম, ইজি দে ক্যান নট গ্রো অন অর্ডিনারি মিডিয়া, সেজন্য এটাকে বলা হচ্ছে এটিপিক্যাল নিউমোনিয়া। তার মানে নিউমোনিয়া লাইক সিমটম সবই ওর মধ্যে থাকবে, বাট দিস অর্গানিজম ক্যান নট বি আইসোলেটেড ফ্রম অর্ডিনারি কালচার মিডিয়া। দ্যাটস ওয়াই দে কল দ্য এটিপিক্যাল নিউমোনিয়া। আমরা ইজিলি কালচার করতে পারছি না, সেল লাইন কালচার আমাদের দেশে হয় না, সেই জন্য এটাকে বলা হচ্ছে এটিপিক্যাল নিউমোনিয়া। আর ক্লামাইডিয়া সিটাসি ইনহেলেশন অফ দ্য ড্রাইড বার্ড ফিসেস থেকে হয়। ডিজিজ হচ্ছে ওটা নামের সাথে মিল, সেটা হচ্ছে সিটাকোসিস। রিটেনে অনেক সময় কোশ্চেন থাকে, হোয়াট আর দি স্পিসিস অফ ক্লামাইডিয়া অ্যান্ড ডিজিজ প্রডিউস বাই দেম। তাহলে আমরা এইভাবেই ডিজিজ এবং স্পিসিসের নামগুলি বলতে পারবো। কোন রুটে ট্রান্সমিশন হচ্ছে? ক্লামাইডিয়া ট্রাইকোমাইটিস এটা হচ্ছে সেক্সুয়াল রুট, ক্লামাইডিয়া নিউমোনিয়া রেসপিরেটরি ড্রপলেট ইনহেলেশন, সিটাকোসিস সেম। এটিপিক্যাল নিউমোনিয়া মানে হচ্ছে নিউমোনিয়া লাইক সিন্ড্রোম, এভরিথিং নিউমোনিয়া, বাট দিস অর্গানিজম ক্যান নট বি আইসোলেটেড ফ্রম অর্ডিনারি কালচার মিডিয়া। এটার মধ্যে হচ্ছে এটিপিক্যাল নিউমোনিয়া যারা যারা করে তারা হচ্ছে ক্লামাইডিয়া নিউমোনিয়া, আরেকটা হচ্ছে মাইকোপ্লাজমা নিউমোনিয়া, আমরা পড়বো। হ্যাঁ, ক্লামাইডিয়া ট্রাইকোমেটিস যেটা পড়েছি, এটার মধ্যে আমরা সেরোলজিক্যালি 15 ইমিউনোটাইপে এটাকে ডিভাইড করা হয়। A to L, A, B and C causes trachoma, D to K causes genital tract infection. এটা একটু মনে রাখতে হবে কারণ অনেক সময় MCQতে এগুলি দেওয়া হয়। হ্যাঁ, তাহলে ক্লামাইডিয়া ট্রাইকোমেটিস এক্সিট 15
ইমিউনোটাইপ তার মধ্যে হচ্ছে A, B and C causes sarcoma and D2K causes genital tract infection, that means lymphoganorrhea venerum. আচ্ছা, তাহলে ইন ম্যান ইট কজেস নন গনোকক্কাল ইউরাথ্রাইটিস। নাইসিরিয়া তোমরা পড়োনি, পড়লে তোমাদের জন্য একটু ইজি হয়ে যেত এটা। হুইচ মে প্রোগ্রেস টু এপিডিডাইমিটিস অ্যান্ড পোস্টাইটিস, মানে ম্যানে যদি ইনফেকশন হয় নন গনোকক্কাল ইউরাথ্রাইটিস, সেখান থেকে এপিডিডাইমিটিস অ্যান্ড পোস্টাটাইটিস, তার মানে এখানেও ইনফেকশন হয়। আর ইন ওমেন ইন ওমেন একটু সরি, আমার একটু সার্ফ, আচ্ছা ঠিক আছে পরে ধরবো। আচ্ছা, ইন ওমেন সার্ভিসাইটিস ডেভেলপ অ্যান্ড মে প্রোগ্রেস টু সালফিনজাইটিস অ্যান্ড পিআইডি। পিআইডি মানে কি? পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। তাহলে ইন ওমেনের মধ্যে সার্ভিসাইটিস হবে, সেখান থেকে আস্তে আস্তে ইনফেকশনটা কোথায় চলে? সালফিনজাইটিস। সালফিনজাইটিস মানে কি? ফ্যালোপিয়ান টিউবে ইনফ্লামেশন, হ্যাঁ। আর পিআইডি হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। তাহলে এগুলি যদি কন্টিনিউ করতে থাকে, পেশেন্ট ট্রিটমেন্ট না হয়, তাহলে এই ওমেনটা কিসের দিকে টার্ন নিবে? আস্তে আস্তে ইনফার্টিলিটির দিকে চলে যাবে, তাই না? সার্ভিসাইটিস অ্যান্ড মে প্রোগ্রেস টু সালফিনজাইটিস অ্যান্ড পিআইডি লাইক নাইসিরিয়া গনোরি অ্যান্ড আলটিমেটলি টার্ন টু ইনফার্টিলিটি। Infant born to infected mother often develop mucopurulent conjunctivitis, যেটা আমি তোমাদেরকে বলেছি 7 to 12 days after delivery, যেটাকে আমরা বলছি অফথেলমিয়া নিউনেটারাম। তাহলে এই সমস্ত জিনিসগুলি হতে পারে। ম্যানে কি হবে? নন গনোকক্কাল ইউরাথ্রাইটিস, সেখান থেকে কি কমপ্লিকেশন হতে পারে? ইপিডিডাইমিটিস অ্যান্ড পোস্টাইটিস। ইন ওমেন সার্ভিসাইটিস ফার্স্ট হবে, সেখান থেকে কমপ্লিকেশন সালফিনজাইটিস, পিআইডি অ্যান্ড ইনফার্টিলিটি। আর বাচ্চাদের বেলায় যেটা হবে সেটা হচ্ছে অপথেলমিয়া নিওনেটারাম। Patient with genital tract infection caused by trachoma, chlamydia trachomatis have an incidence of Ritter syndrome. এটা তোমরা মেডিসিন পড়লে তখন জানবে, which is characterized by urethritis, arthritis and uveitis. আচ্ছা, বাদ L1 to L3 immunotype causes lymphoganorrhea venerum, এটা হচ্ছে sexually transmitted disease। একটু আগে যাই, এখানে আমরা পড়ছি A to L যেটা ছিল, তার মধ্যে ABC causes trachoma, D2K causes genital tract infection, আর L কে আমরা আবার তিনটা গ্রুপে ভাগ করেছি, L1, L2 and L3 causes lymphoganorrhea venerum। এই ইমিউনোটাইপ যেটা করে এটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। পরীক্ষায় কোশ্চেন থাকে ব্যাকটেরিয়াল কজেস অফ এসটিডি। তাহলে সেই নাইসিরিয়া গনোরি তোমাদের বলতে হবে, হিমোফিলাস ডুক্রি আমরা পড়েছি। আর এখন বললাম হচ্ছে ক্লামাইডিয়া, কে? ক্লামাইডিয়া ট্রাকোমেটিস, সেটা হচ্ছে একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড, যেটা হচ্ছে তার L1 to L3 কজেস লিম্ফোগ্যানোরোমা ভেনেরাম। আর কি আছে? সিফিলিস। এগুলি সবই পড়ে ফেলতে হবে, মানে এগুলি বললে যেন চটচট করে মনে আসে, নোট করে ফেলতে হবে। আচ্ছা, এখন ক্লামাইডিয়ার একটা রিপ্লিকেশন সাইকেলটা দেখো। ক্লামাইডিয়ার আমরা ব্যাকটেরিয়া কি জানি? ব্যাকটেরিয়া ইজ মাল্টিপ্লাই বাই বাইনারি ফিশন, আর ক্লামাইডিয়া রিপ্লিকেটিং সাইকেলটা অন্য ব্যাকটেরিয়া থেকে একটু ডিফারেন্স। এর দুটো Chlamydia trachomatis have a replicative cycle different from other bacteria. The cycle began when the extracellular metabolically inert elementary body enter into the cell. তাহলে এটা সাইকেলের মধ্যে যখন এলিমেন্টারি বডি এক্সট্রাসেলুলারলি সেলের ভিতরে ঢুকবে and reorganize into the large metabolically active reticulate body, ওখানে ভিতরে ঢুকে সে রেটিকুলেট বডি হবে, and this reticulate body তখন মাল্টিপ্লাই করবে by binary fission and to form the elementary body which are released from the cell, তখন আরেকটা সেলে সে ইনফেকশন করবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে মানে রিপ্লিকেটিং সাইকেলটা আমরা দেখাচ্ছি। আমার এখানে পয়েন্টার গুলি কোথায় চলে গেছে? আচ্ছা বাদ দাও। তাহলে এই যে ব্ল্যাক যেগুলি দেখা যাচ্ছে extracellular infection elementary body, হ্যাঁ,
ব্ল্যাক যেটা আছে সেটা হচ্ছে সেলের ভিতরে ঢুকছে। সেলের ভিতরে ঢোকার পরে দেখো ফরমেশন অফ রেটিকুলেট বডি, রেটিকুলেট বডি হয়ে যাচ্ছে। রেটিকুলেট বডি হলেই কিন্তু সে তখন মাল্টিপ্লাই করবে। তাহলে মাল্টিপ্লিকেশন অফ রেটিকুলেট বডি বাই বাইনারি ফিশন দেখাচ্ছে এটা। তারপরে দেখো কি, একটু আসো না তুমি, কি স্যার বুঝতেছি না, তাই না? তাহলে আমি চলে আসি। আচ্ছা মাঝে স্যার কেন ফোন করতেছে বারবার? তাহলে আমি এখন শেষ করে আসবো। আচ্ছা ঠিক, 10 মিনিটে পারবো, নাহলে তো শেষ করে চলে আসতেছে। কাগজপত্র কি আছে আমাদের? তাহলে দেখো এলিমেন্টারি বডি, সেখান থেকে রেটিকুলেট বডি, রেটিকুলেট বডি থেকে আবার এলিমেন্টারি বডি, দেন এলিমেন্টারি বডি রিলিজ ফ্রম দ্য সেল। তাহলে এমসিকিউতে যেটা থাকে সেটা হচ্ছে রেটিকুলেট বডি যেটা আমরা বললাম সেটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ, আর এলিমেন্টারি বডি মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ। এগুলি থেকে এমসিকিউ দেওয়া হয়, কোনটা মাল্টিপ্লাই করতে পারে কোনটা পারে না। ঠিক আছে, তাহলে এটুকু ল্যাবরেটরি ডায়াগনোসিস। এখন আসো, তাহলে মাল্টিপ্লিকেশনটা খুব ইজি। এলিমেন্টারি বডি ঢুকলো, সেটা রেটিকুলেট বডি মাল্টিপ্লাই দেন রিলিজ ফ্রম দ্য সেল। তারপর ল্যাবরেটরি ডায়াগনোসিস, ক্লামাইডিয়া আসলে যে লাইফ সাইকেল হয় সেখানে কিছু ইনক্লুশন বডি তৈরি হয়। দিস ইনক্লুশন বডি ক্যান বি সিন বাই জিমসা। আর অ্যান্টিজেন ডিটেকশন আমরা করতে পারি বাই এলিসা, এবং দে ক্যান গ্রো ইন সেল লাইন কালচার। আচ্ছা, সেল লাইন কালচার আমাকে একটু উঠতে হচ্ছে। হ্যালো, জি ম্যাম। আমার জি ম্যাম। একটু মানে কলেজ ইন্সপেকশনে এসছে, আমি একটু নেক্সট ক্লাসে আমি মাইক্রোপ্লাজমা পড়াবো। আমি আজকে তোমাদের থেকে ওকে একটু ম্যাম। নিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, জি ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি বের হয়ে যাবো? ক্লাস শেষ নাকি? হ্যাঁ ক্লাস শেষ, কিন্তু অন্য সময় তো সেলিম ভাই ক্লাস অফ করে দেয় ম্যাম ওঠার সাথে সাথে। আজকে কেউ নাই যে। আচ্ছা সবাই বের হয়ে যাক, ম্যাম যেহেতু চলে গেছে, সো আর সেলিম ভাই তার ক্লাস নেবে না, বের হয়ে যাক। ম্যাম বের হয়ে যা সবাই।